জয় ঢাকের অডিও ম্যাগাজিন শব্দগল্পদ্রুমের ইতিহাসের গল্প বা টাইম মেশিন বিভাগের চতুর্থ নিবেদন জামনগরের রাজামশাই। রচনা ও পাঠ উমা ভট্টাচার্য। সম্প্রতি সিরিয়ায় ভাতৃঘাতী গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ শরণার্থী হয়ে গেছে। বাসভূমি হারিয়ে প্রাণ হাতে করে পালাচ্ছে শিশু, বৃদ্ধ, নরনারী। এই বিরাট সংখ্যক মানুষকে নিজেদের দেশে আশ্রয় দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলি। 4 অক্ষরের একটি শব্দ নিরাপত্তা এক জ্বলন্ত প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিয়েছে শরণার্থীদের সামনে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রাণ নিয়ে পালাতে গিয়ে অনেক মানুষের প্রাণ গিয়েছে। সেই সব হতভাগ্য আশ্রয়হীন মৃত মানুষদের প্রতীক হয়ে ছোট্ট আয়লান কুর্দি নিথর দেহটি নিয়ে সমুদ্রের বালুকা বেলায় মুখ থুবড়ে পড়ে আছে। দেখে হায় হায় করে উঠেছে সারা বিশ্ব, স্তম্ভিত সভ্য জগৎ। এই ক্ষণে দাঁড়িয়ে মনে পড়ছে এক শরণার্থী ত্রাতা ভারতের জামনগরের জাম সাহেবের কথা, যিনি পরাধীন ভারতে বসে ইংরেজ শাসকের বাধা নিষেধকে দুহাতে ঠেলে সরিয়ে একার চেষ্টায় আশ্রয় দিয়েছিলেন কয়েক হাজার শরণার্থী পোলিশ শিশুকে। গল্পটা খুলেই বলি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে। যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে জার্মানি রাশিয়া আক্রমণ করেছে। বিপর্যস্ত জনজীবন, যে যেদিকে পারছে পালাচ্ছে জীবন নিয়ে, স্থলপথে জলপথে। 1942 সালের মার্চ মাস আরব সাগরের জলে ভেসে চলেছে একটি জাহাজ। তাতে আছে যুদ্ধের সহজ শিকার কিছু নিরপরাধ পুলিশ শিশু ও এদের দেখাশোনা করবার জন্য কয়েকজন মহিলা। এরা সকলেই তাদের মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়েছে যুদ্ধের কারণে। অনেকের মা বাবাই যুদ্ধে নিহত। যুদ্ধে সাইবেরিয়ার যুদ্ধবন্দী শিবির থেকে এদের মুক্ত করে দিয়েছে আক্রান্ত রাশিয়া। বন্দী শিবিরগুলি খালি করে পালিয়ে বাঁচার জন্য অসহায় শিশুগুলিকে ছেড়ে দিয়ে নিজেকে ভারমুক্ত করেছে রাশিয়া। বন্দী পুলিশ পুরুষেরা হয় যুদ্ধে নয় বিনা আহারে বেগার খাটতে খাটতে মারা গেছে, আর কেউ বা বাধ্য হয়ে যোগ দিয়েছে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়ার হাতে বন্দী পুলিশদের নিয়ে তৈরি নতুন সেনা দলে। পরিবার কথাটি বিলুপ্ত এদের জীবন থেকে, তবে এরা কেউই ইহুদি ছিল না। একটি নবগঠিত মানবদরদী সংস্থা তুর্কমেনিস্তানের আশকাবাদে আসার পর এই শিশুদের জলপথে ও স্থলপথে বিভিন্ন দেশের দিকে পাঠাচ্ছিল আশ্রয়ের জন্য। আর পোল্যান্ডের নির্বাসিত সরকার তার ইংল্যান্ডস্থ অফিস থেকে সব দেশের কাছে আবেদন রেখেছিল এই পরিবারহীন আশ্রয়হীন শিশুগুলোকে একটু আশ্রয় দিতে। কিন্তু সব দেশই নিজেদের নিরাপত্তার কথা তখন ভাবছে আগে। পাছে এদের আশ্রয় দিলে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়, তাই কোনো দেশেই এরা ঠাঁই পায়নি। সব দেশের বন্দরই তারা ঘুরেছে। সবারই এক কথা, ঠাঁই নাই, ঠাঁই নাই, চলে যাওয়া ভেসে দূর হতে দূরান্তরে অন্য কোনো দেশে। অবশেষে এক শুভ দিনে শুভক্ষণে সেই জাহাজ এসে ভিড়ল এই ভারতের মহামানবের সাগর তীরে, বোম্বাই বন্দরে। ঠাঁই পেল তারা অবারিত দ্বার ভারতের মাটিতে। দুঃস্বপ্নের বিভীষিকাময় যাত্রার অবসান হলো শিশুদের। তারা পেল এক স্বর্গের মতো সুন্দর আর শান্তির আশ্রয়। তারা পেল দেবতার মতো একজন মানুষের সান্নিধ্য আর যত্ন। পেল তাদের আর এক বাপুকে। বাবার মতো স্নেহ মমতায় ভরিয়ে দিলেন তিনি তাদের জীবন। আজ 73 বছর পরেও সেদিনের সেই শিশুরা ও তাদের জন্মভূমি পোল্যান্ড শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আশ্রয়দাতা জামনগরের রাজা জাম সাহেবকে। জাম সাহেবের আসল নাম মহারাজা জাম সাহেব শ্রী দিগ্বিজয় সিংজি রঞ্জিত সিংজি। রঞ্জি ট্রফি যার নামে গুজরাটের জামনগরের সেই বিখ্যাত ক্রিকেটার রঞ্জিত সিংজির দত্তক পুত্র এবং তার রাজ্যের উত্তরাধিকারী ছিলেন জাম সাহেব দিগ্বিজয় সিংজি। গুজরাটের কাথিওয়ার এজেন্সির অন্তর্গত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে একটি আপাত স্বাধীন রাজ্য বা প্রিন্সলি স্টেট ছিল এই জামনগর। জায়গার নাম অনুসারে এখানকার রাজারা জাম সাহেব উপাধি ব্যবহার করতেন। জাদেজা রাজপুত গোষ্ঠীর রাজা রঞ্জিত সিংজির মৃত্যুর পর 1933 সালে দিগ্বিজয় সিংজি রাজা হন। এইসব দেশীয় রাজাদের একটা আলাদা পতাকা রাখার অধিকার ছিল। এদের একটি জোরালো সংগঠন ছিল নরেন্দ্র মণ্ডল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঔপনিবেশিক ভারতের এই মানুষটি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ইম্পিরিয়াল ওয়ার ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ ভারতীয় সদস্য। এছাড়াও ছিলেন প্যাসিফিক ওয়ার কাউন্সিল এবং ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সদস্য। এই মানুষটি সেদিন না এগিয়ে এলে ভারত থেকেও হয়তো সেই
উদ্বাস্তু পুলিশ শিশুদের ফিরে যেতে হতো। তবে আশ্রয়দানের কাজটি কিন্তু সহজে সম্ভব হয়নি। প্রচুর ঝুঁকি নিয়ে অনেক ছোটাছুটি করে তবে কাজটি সম্ভব করতে পেরেছিলেন দিগ্বিজয় সিংজি। মানবিকতার জয় হয়েছিল। বোম্বাই বন্দরে পৌঁছবার পর পুলিশ শিশু শরণার্থীদের জাহাজটিকে সাময়িকভাবে নোঙর করতে দিলেও গভর্নমেন্টের নির্দেশনামা না থাকাতে বোম্বাইয়ের গভর্নর জাহাজের আরোহীদের নামার অনুমতি দিলেন না। জাম সাহেব নিজের গুরুত্বপূর্ণ পদের কারণেই জানতে পেরেছিলেন এদের ভারতে আসার কথা। তিনি প্লেনে করে দ্রুত বোম্বাই পৌঁছে গেলেন। জাহাজ ঘাটায় এসে তিনি দেখলেন যুদ্ধের সহজ শিকার অনাহার ক্লিষ্ট, ক্লান্ত, অসুস্থ, অসহায় শিশুগুলিকে। দেখলেন দীর্ঘ বিপদসংকুল যাত্রায় ক্লান্ত পরিজনহীন শিশুদের করুণ অবস্থা। বুঝলেন এখনই এদের সাহায্যের প্রয়োজন। জাহাজে চালকের সঙ্গে কথা বলে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেই ছুটলেন বোম্বাইয়ের গভর্নরের অনুমতি আদায়ের জন্য। অনেক আবেদন আলোচনাতেও কাজ হলো না দেখে করণীয় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে জানেন এই সময় আইন না দেখিয়ে যুদ্ধের শিকার নিরীহ মানুষদের সাহায্য করাই সবার আগে প্রয়োজন। জাম সাহেব আবার ফিরে এলেন বন্দরে। জাহাজের চালককে নির্দেশ দিলেন, বোম্বাই বন্দর ছেড়ে জাহাজ নিয়ে চলো আমার স্বাধীন রাজ্যে গুজরাটের জামনগরে। জাহাজ চলল গুজরাটের দিকে, এসে ফিরল নবনগরের রোজি বন্দরে 1942 সালের এপ্রিল মাসে। বন্দরের কাছাকাছি তাঁবু খাটিয়ে অস্থায়ী থাকা খাওয়ার ব্যবস্থা এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা আগেই করে রেখেছিলেন। তাঁর উপস্থিতিতেই তাঁর লোকজন শিশুদের নামিয়ে আনলো শিবিরে। তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করানো হলো সবাইকে, তারপর তাদের খাবার দেওয়া হলো। এবার তাদের বিশ্রামের ব্যবস্থা করে জাম সাহেব শুরু করলেন পরে স্থায়ী ব্যবস্থার কাজ। কারণ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এদের থাকা খাওয়া, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা, বিনোদন ও নিরাপত্তার ব্যবস্থা পাকা করতে হবে এবং খুব দ্রুত। এরা নিঃস্ব বলে তিনি তো তাদের করুণা করতে পারেন না। মানুষের মর্যাদা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে হবে এদের। এরা তো তার নিজের দুটি সন্তানেরই বয়সী, এরা তারও সন্তান সম। নিরাপদ আর সুন্দর মনোরম পরিবেশে যত্নের মধ্যে থাকতে থাকতে ধীরে ধীরে শিশুরা দুঃস্বপ্নের দিনগুলির কথা, সুদূর মহাশীতল সাইবেরিয়া থেকে প্রাণ নিয়ে পালানোর পথের কষ্ট, বিপদ আর অসহায় অবস্থার কথা ভুলে সুস্থ স্বাভাবিক হতে লাগলো। শুরু হলো তাদের জন্য স্থায়ী আবাসের ব্যবস্থা করার কাজ। নবনগরের রাজার গ্রীষ্মকালীন আবাসের কাছেই বালাচাঁদিতে গড়ে তোলা হলো বালাচাঁদি শিশু নিবাস। 1942 সালের জুলাই মাসের মধ্যেই অস্থায়ী শিবির ছেড়ে শিশু এবং নারী মিলিয়ে প্রায় 500 জন পাকাপাকিভাবে উঠে এলো স্থায়ী আবাসে। এদেশ থেকে তাদের ফিরে যাওয়া শুরু হয় মহাযুদ্ধের শেষে খেপে খেপে, আর প্রত্যাগমন শেষ হয় 1948 সালে। ফিরে যাই গোড়ার দিনে। নিজের রাজ্যের বন্দরে জাহাজটিকে নিয়ে আসবার পর দিল্লির ভাইসরয়ের অফিস থেকে একটা চিঠি এলো জাম সাহেবের কাছে। তার কাজের কৈফিয়ত চেয়ে আপত্তিপত্র পাঠিয়েছেন মহামান্য ব্রিটিশ সরকার। বিদেশি পুলিশ উদ্বাস্তু শিশুদের উপযুক্ত অনুমতিপত্র বা ভিসা ছাড়া তার রাজ্যে রাখার জন্য আপত্তি জানিয়ে জাম সাহেবের কাছে কৈফিয়ত তলব করেছে দিল্লির অফিস। সঙ্গে সঙ্গে জাম সাহেব চিঠি লিখে জানালেন তার রাজ্যে শিশু নিবাসের ক্যাম্পে কোনো বিদেশি নেই। বালাচাঁদিতে যারা আছে তারা সব তাঁরই পরিবারের সদস্য, তার দত্তক সন্তান। এমনকি তিনি দত্তক নেবার প্রমাণপত্রের নকলও পাঠালেন চিঠির সঙ্গে। আসলে এরকম একটা সম্ভাবনার কথা আগে থাকতেই ভেবেছিলেন তিনি। তার রাজ্যে আশ্রয় দেবার অল্প দিনের মধ্যেই শিশুদের তিনি দত্তক নিয়ে নিয়েছিলেন আইনি বাধা কাটাতে। এসব কথা প্রচার বিমুখ জাম সাহেব প্রমাণ হিসেবে লিখে রেখে যাননি। সবই জানা গেছে বালাচাঁদি ক্যাম্পে বেড়ে ওঠা শিক্ষিত ছেলে মেয়েদের লেখা স্মৃতিচারণ থেকে। জানা যায় তাদের প্রাথমিক ব্যয়ভার পুরোটাই বহন করেছিলেন জাম সাহেব নিজের কোষাগার থেকে। বর্তমান গুজরাটের বালাচাঁদি সৈনিক স্কুলের ক্যাম্পাসের এলাকার মধ্যেই 300 একর জায়গা নিয়ে তৈরি হয়েছিল শিশু নিবাস। স্থাপিত হয়েছিল স্কুল, খেলাধুলার জায়গা, চিকিৎসালয়, হাসপাতাল, রান্নাবাড়ি। নির্বাসিত পুলিশ সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশীয় ভাষায় শিক্ষা দেবার ব্যবস্থা করা হয়েছিল পুলিশ শিক্ষিকা নিয়োগ করে। ক্যাথলিক পুরোহিত নিযুক্ত করে তাদের উপাসনার উপযুক্ত জায়গা করে দিয়ে শিশুদের নিজেদের ধর্মীয় শিক্ষা ও নানা খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা করেছিলেন। সেখানে বড় করে বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হতো। বড়দিনের অনুষ্ঠানের জন্য নতুন পোশাকও তৈরি হতো। আর এই শিশুরা
জাম সাহেবের ছেলে ও মেয়েকেও একই রকমের পোশাক উপহার দিত সেদিন পরবার জন্য। এমনকি জাম সাহেবের রাজপরিবারের ছেলে মেয়েদের জন্মদিন, পূজা প্রভৃতি অনুষ্ঠানেও রাজবাড়িতেই এই শিশুরা যোগ দিতে যেত। জাম সাহেব তাদের সত্যি সত্যি নিজের মানুষ করে নিয়েছিলেন, একথা তাদের লেখা থেকেই জানা যায়। লেখাপড়ার সাথে সাথে এখানে এদের নানা রকম খেলাধুলা, শরীরচর্চা, নাচ গান, নাটক, এসব সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল, যার মাধ্যমে এই পরিজন হারানো শিশুরা সকলের সাথে মেলামেশা করতে শেখে। আর এভাবেই জাম সাহেব এদের মনে তৈরি করে দিয়েছিলেন এক বিশ্ব মানবতাবোধ। এদেশ ছেড়ে গেলেও এরা ভারতের কথা ভোলেনি। প্রতি 2 বছরে একবার তারা ভারতে আসে, এখনো তাদের নবজন্মের ক্ষেত্র বালাচাঁদিতে ভারতের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 2002 সালে গুজরাটের ভয়ঙ্কর ভূমিকম্পের খবরে এরা সব বিচলিত হয়ে ছুটে এসেছিল, হাত বাড়িয়ে দিয়েছিল তাদের দ্বিতীয় মাতৃভূমি গুজরাটের পুনর্গঠনের কাজে। বালাচাঁদির ক্যাম্পে যে হাসপাতালটি ছিল তাদের চিকিৎসার জন্য, সেটি ভূমিকম্পে শেষ হয়ে গিয়েছিল। সেটি তারা আবার তৈরি করে দিয়েছে। তাদের আবেদনে পোল্যান্ড সরকার জামনগরে একটি ওয়াটার ওয়ার্কস প্রজেক্ট স্থাপন করে দিয়েছে। তারা আজও মনে রেখেছে তাদের ক্যাম্পের কোয়ার্টারগুলির কথা, তাদের সেই সুইমিং পুল, সেই টেনিস খেলার মাঠ, আর মাঝে মাঝেই তাদের ভারতের নানা গ্রামে বেড়াতে যাওয়ার কথা। মনে রেখেছে দেশীয় হিন্দু কবিরাজদের, যারা তাদের চিকিৎসা করতেন পরম মমতায়, আর ভুলতে পারেন না তাদের বাপু হয়ে ওঠা জাম সাহেবের কথা। প্রথম দফায় 500 জন মতো শিশু এসে বালাচাঁদির নিবাসে ঠাঁই পাওয়ার পর আরো 2-3 দফায় শরণার্থী এসেছে ভারতে নিরাপদে বাঁচবার জন্য। এদের মধ্যে শুধু শিশুই নয়, বড়রাও আসছিলেন। ফলে স্থান সংকুলানের জন্য আরো কয়েকটি ক্যাম্প তৈরি করা হয়। 1943 সালের মার্চ মাস থেকে কোলাপুরের কাছে ভ্যালিভেডে তৈরি হয় নতুন একটি বড় ক্যাম্প। এইসব দেশহীন, পরিবারহীন শরণাগতদের থাকার জন্য যে কাজের পথপ্রদর্শক ছিলেন জাম সাহেব। 1943 সালের জুন মাসে ভ্যালিভেড ক্যাম্পে যখন প্রথম থাকা শুরু হলো, তখন সেখানকার পুলিশ জনসংখ্যা দাঁড়ালো প্রায় 5000 জন। ভ্যালিভেডের শিবির এলাকা হয়ে উঠল একটি ছোটখাটো পুলিশ শহর। 1946 সালের মাঝামাঝি বালাচাঁদি শিশু শিবিরটি বন্ধ করে দেয়া হলো। সেখানকার সব শিশুরা চলে এলো ভ্যালিভেড শিবিরে। শুরুটা জাম সাহেব করলেও পরে আরো মানুষ আসায় অর্থের প্রয়োজন বাড়ল। জাম সাহেব তখন এর জন্য একটি সংস্থা খুললেন, আর সেই সংস্থার মাধ্যমে আবেদন রাখতে লাগলেন নিজের মিত্রদের কাছে, দেশের জনতার কাছে, ব্যবসায়ী মহলের কাছে। এগিয়ে এলেন ব্রিটিশ ভারতের চেম্বার অব প্রিন্সেস নামক সংগঠন বা নরেন্দ্র মণ্ডল। এর সদস্যরা হাত বাড়িয়ে দিলেন পাতিয়ালা, বরোদা প্রমুখ রাজ্যের রাজারা, টাটা ও অন্যান্য কিছু বণিক সংঘ ও দেশের অনেক ধনী মানুষ। 1942 থেকে 45 এর মধ্যে প্রায় 6 লক্ষ টাকা সংগৃহীত হলো। একটি মানবিক প্রচেষ্টা সার্থক হতে চলল, যেটি শুরু করেছিলেন জাম সাহেব। বিশ্বযুদ্ধ শেষ হলে, পোল্যান্ড সরকার বৈধ স্বীকৃত হলে, ইউরোপে স্থিতাবস্থা এলে, পোল্যান্ড সরকারের আবেদনক্রমে ও ইউনাইটেড নেশনের তৎপরতায় এই পুলিশ শরণাগতদের ফেরত পাঠানোর কাজ শুরু হলো। পরাধীন ভারতের স্বাধীনতার আন্দোলনের তীব্রতার সময় ভারতে এসে আশ্রয় পেয়েছিল যেসব ছেলেমেয়েরা 1947 সালের 15ই আগস্টের পর স্বাধীন ভারত থেকে তারা ফিরে চলল নিজেদের এক স্বাধীন দেশে। শেষের সেই দিনটি আজও ছলছল চোখে মনে করে বালাচাঁদির সেই শিশুরা, যেদিন তারা দেশের দিকে ফেরা শুরু করেছিল। তাদের বাপু হয়ে ওঠা জাম সাহেব অশ্রুসজল চোখে নিজে এসে বিদায় জানিয়েছিলেন তাদের। স্বাধীন ভারতের মানুষের আজ হয়তো জাম সাহেবের কথা মনে নেই সেভাবে। ইতিহাসেও হয়তো এই মহান মানুষটির মানবিক কাজের কথা লেখা হয়নি এখনো, কিন্তু বালাচাঁদির অভয় আশ্রমের সেই পিতার কথা মনে রেখেছে পোল্যান্ড দেশ। আর সেই সব শিশুরা, যাদের বয়স তখন ছিল 3 থেকে 17 কি 18-র মধ্যে। পোল্যান্ডের ওয়ার্সো শহরে একটি রাস্তার নাম রাখা হয়েছে জাম সাহেব দিগ্বিজয় সিংজির নামে, আর সেখানেই স্থাপিত হয়েছে দিগ্বিজয় সিং জাদেজা স্কুল। পোল্যান্ডের আগামী দিনের মানুষের কাছেও তাঁর নামটি অক্ষয় করে রাখবে, তারা একথা বলে গেছে বারবার ভারতে এসে। সেই বালাচাঁদিয়ানরা আজ যারা প্রতিষ্ঠিত হয়েছে জীবনে, তারা এদেশে আসে প্রতি 2 বছরে একবার তীর্থ পর্যটনে বালাচাঁদিতে। তারা সেখানে একটি
স্মৃতি স্মারক স্থাপন করেছে। আশ্রয়দাত্রী পরাধীন ভারত মাতার প্রতিভু এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে, যাঁর বাঁ কোলে নিজের ছোট্ট ছেলেটি, আর তাঁরই কোমর জড়িয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে একটি পোলিশ শিশু। মা তার মাথার উপর রেখেছেন তাঁর মমতাময় ডান হাতখানি। মাতৃমূর্তিটির ডান ও বাঁ দিকে পোলিশ ভাষায় আর হিন্দি ভাষায় লেখা আছে বালাচাঁদির শিশু নিবাসের নানা কথা আর জাম সাহেবের কথা। কোরপালস্কি নামে সে দেশের এক শিল্পীকে দিয়ে মূর্তিটি তৈরি করে 1989 সালে এখানে স্থাপন করেছে তারা, ভারত মাতাকে শ্রদ্ধা জানাতে। এই কাজটি করার জন্য তারা 1970 সালে গুজরাটে এসে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিল, যেটি এখন ইন্দো পোল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটির সঙ্গে মিশে কাজ করে এদেশে। শিশুরা কেন এসেছিল সেদিন? কি ঘটেছিল তাদের জীবনে? তারা কোথা থেকে কিভাবে পালিয়েছিল বাজার জন্য? কেমন ছিল তাদের যাত্রাপথ? জানতে হলে একটুখানি নিরস ইতিহাস জানতে হবে। বিংশ শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে। পৃথিবীর কয়েকটি সভ্য দেশের কিছু তথাকথিত সভ্য মানুষের ইচ্ছায় আর লোভের কারণে ঘটেছিল এই সমস্ত যুদ্ধ। অগণিত মানুষ মারা গিয়েছিল, অসংখ্য নিরীহ মানুষ উদ্বাস্তু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত দেশগুলিকে যে বঞ্চনা, শোষণ আর নিপীড়নের শিকার হতে হয়েছিল, তার ফলশ্রুতিতেই 1939 সালে আর একটা বিশ্বযুদ্ধ লাগলো, যা চলেছিল 1944 সাল পর্যন্ত। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফিনিশিং টাচ দিয়েছিল সবচেয়ে ধনী আর সুসভ্য বলে পরিচিত বিশাল দেশ আমেরিকা। পৃথিবীর পূর্বতম প্রান্তে অবস্থিত ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট দেশ নিপ্পনের বারবারন্ত আর সমরদক্ষতাকে কাবু করতে তার উপর আমেরিকা ফেলেছিল এ যুগের ব্রহ্মাস্ত্র, অ্যাটম বোমা। 1939 সালে ইউরোপের পোল্যান্ডের পূর্ব দিকের দেশ রাশিয়া আর পশ্চিম দিকের দেশ জার্মানি মাঝখানে ছোট্ট দেশ পোল্যান্ডকে দুভাগে ভাগ করে নিয়েছিল নিজেদের মধ্যে। রাশিয়ার লাল ফৌজ তাদের অধিকৃত পোল্যান্ডের অংশ থেকে সাধারণ মানুষদের ধরে নিয়ে গিয়ে পাঠাতে লাগলো প্রবল শীত আর কুয়াশার দেশ সাইবেরিয়ায়, সেখানকার কলকারখানাতে কাজ করার জন্য। এরা থাকতো বন্দি শিবিরে, আধপেটা খেয়ে এদের খাটতে হতো আমৃত্যু, আর এদের পরিবারের মেয়েদের নিয়ে রাখা হতো অন্য শিবিরে। তাদের দিয়ে অন্য কাজ করানো হতো। ছেলে মেয়েরা মায়েদের সঙ্গে থাকলে এরা কাজে ফাঁকি দেবে, তাই শিশু আর বালক বালিকাদের জন্য তৈরি হয়েছিল আলাদা রিফিউজি চিলড্রেন ক্যাম্প। পোল্যান্ড সরকার হয়েছিল নির্বাসিত, এর কাজকর্ম চলত ব্রিটেনের অফিস থেকে। পোল্যান্ডের মানুষের জীবন থেকে পরিবার শব্দটাই মুছে গেল। মৃত্যু শীতল ঠান্ডার দেশ সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে শিশু শিবিরগুলিতে পশুর থেকেও খারাপ অবস্থার মধ্যে ছিল শিশুরা। 1941 সালের জুন মাসে জার্মানি অনাক্রমণ চুক্তি ভেঙে অপারেশন বারবারোসা নামে এক অভিযান চালালো রাশিয়ায়, যার জন্য প্রস্তুত ছিল না রাশিয়া। রাশিয়া বাধ্য হয়ে ব্রিটেনের সঙ্গে মিত্রতা চুক্তি করল আর ক্ষমা প্রদর্শনের নামে বন্দি শিবিরগুলি থেকে সব যুদ্ধবন্দীদের ছেড়ে দিতে লাগলো, যে যার দায়িত্বে বাঁচার জন্য। মেয়েরা ও শিশুরাও এইভাবেই মুক্ত হয়ে এক অজানা ভবিষ্যতের দিকে পাড়ি দিল প্রাণে বাঁচার তাগিদে। সেই শিশুদের দলে ছিল 3 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়ে। কোনো অভিভাবক বা পথপ্রদর্শক ছাড়াই তারা চলতে শুরু করলো দক্ষিণ দিকে উষ্ণতর দেশের খোঁজে। চারিদিকে বিস্তৃত বরফের সমুদ্র, সীমানা দেখা যায় না, প্রবল শীত, গরম জামা কাপড় নেই, পেটে খাবার নেই, কাছে পিঠে কোথাও জনবসতির চিহ্নও নেই যে সেখানে একটু আশ্রয় পেতে পারে তারা। তার উপর আছে তুষার ঝঞ্ঝা আর শীতের দেশের নানা জন্তুর আক্রমণ। কিছুদিন চলার পর কেউ আর কারো রইল না, যে যেদিকে পারল চলতে লাগলো। অনেকে মারা পড়ল রাস্তায়, তাদের ফেলেই চলতে লাগলো অভাগাদের লক্ষ্যহীন গণপরিযান। সবচেয়ে কঠিন আর প্রতিকূল পরিস্থিতিতে নিরুপায় মানুষের কষ্ট সহিষ্ণুতা আর সহ্যের সীমার পরীক্ষা দিয়েছিল সেই দিনগুলিতে সেই শিশুরা। যে শিশুরা যুদ্ধের কোনো কাজে লাগবে না, সেই অবাঞ্ছিতদের কথা কেউ সেদিন ভাবেনি। পথে অনাহারে, রোগ ভোগে, ক্লান্তিতে, জলাভাবে অগণিত শিশু মারা পড়েছিল। আর বাকিরা সঠিক পথ না জেনে বিভিন্ন পথে বহু জনপদ তুষারময় শীতল প্রান্তর পার হয়ে এসে পৌঁছেছিল ক্যাস্পিয়ান সাগরের তীরে আশকাবাদে। তারপর দেশে দেশে ঘুরে এসে তারা অবশেষে ঠাঁই পেয়েছিল ভারতের গুজরাটে
রাজা জাম সাহেব দিগ্বিজয় সিংজির চেষ্টায় আর আনুকূল্যে। জাম সাহেবের সম্পর্কে কিছু কথা। জাম সাহেব শুধু একটি ছোট্ট দেশীয় রাজ্যের রাজাই ছিলেন না। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করা জাম সাহেব 1919 সাল থেকেই 2 দশক ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন সেকেন্ড লেফটেন্যান্ট। 125তম রাজপুত ইনফ্যান্ট্রিতে থাকার সময়ই 1920 সালে তিনি ব্রিটিশ আর্মির ইজিপশিয়ান এক্সপিডিশন ফোর্সের সঙ্গে কাজ করে দক্ষতার ও সফলতার পুরস্কার স্বরূপ 1921 সালেই লেফটেন্যান্ট পদে উন্নীত হন। দেশে দেশে যুদ্ধক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে মানুষটি বুঝেছিলেন যুদ্ধে কারা সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয় আর তখন কোন কাজ করলে এই সব মানুষদের সবচেয়ে বেশি উপকার হয়। ক্যাপ্টেন পদে উন্নীত হবার পর 1931 সালে অবসর নেন, তবে 1947 সাল পর্যন্ত সাম্মানিক লেফটেন্যান্ট জেনারেল পদে ছিলেন। ব্রিটিশের চাকরি করলেও কোনোদিন তাদের ভয় করে চলেননি, তাই তো ব্রিটিশ ভারতে বসেই তিনি এত বড় একটা সিদ্ধান্ত একাকী নিয়েছিলেন আর অনেককে সেই কাজে শরিক করে নিয়ে কাজটি সফল করেছিলেন।